আচ্ছা একটু দেখি এবার প্রোডাক্টের ক্লাসগুলো নিয়ে। এই যে আমরা বলছিলাম প্রোডাক্টের ক্লাস 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে। এই যে প্রোডাক্ট ক্লাস 1 এ দেখেন এখানে বলতেছে কি আর্টিকেল ফর বেবিজ এন্ড টডলার ফ্রম এজ 3, তাহলে 3 বছর পর্যন্ত বাচ্চাদের যে জামাগুলো থাকবে ওটা হচ্ছে আমার প্রোডাক্ট ক্লাস 1। ক্লাস 1 এর মধ্যে যাচ্ছে এখানে ক্লোদিংও থাকতে পারে, যে কোনো ধরনের কাপড় হতে পারে, নাইট ওয়্যার হতে পারে, বেডিং হতে পারে। এই যে মনে করেন বলতে গেলে অনেক কথা জামা আমার গায়ে যেটা পরে আছে এটাকে বলতে হোয়াট ইজ দ্য কল গার্মেন্টস, এটা হচ্ছে গার্মেন্টস। যেটা পোশাকের পরিধানযোগ্য ওটা হচ্ছে গার্মেন্টস। কিন্তু আপনি একটা যে ঘড়ি পরে আছেন এটাও কিন্তু এটা গার্মেন্টস না, এটা হচ্ছে তখন অ্যাপারেল, এটা হয়ে যাবে কি অ্যাপারেল। ক্লিয়ার? কিন্তু এগুলো কিন্তু টেক্সটাইলের বিভিন্ন ধরনের সংজ্ঞাগুলো জিজ্ঞেস করে, অ্যাপারেল কি, টেক্সটাইল কি, গার্মেন্টস কি, ক্লোদিং কি। তাহলে ক্লোদিং বলতে আপনার কোনটা বোঝাবে? এই যে আপনি বেডশিটটা যে পরছেন বেডশিটটাতে গায়ে দিবেন না আপনি, সেজন্য এটা গার্মেন্টস না, কিন্তু এটা বডির সাথে কন্টাক্টে আসবে। আপনি ঘুমাতে গেলে বেডশিটের উপর ঘুমাতে হবে, যার কারণে এটা বডির সাথে কি হবে, টাচ এন্ড ফিল হবে, কিন্তু এটা সেজন্য হচ্ছে ক্লোদিং আইটেম। তারপর টেক্সটাইল বিভিন্ন ধরনের টয়স, খেলনা থাকতে পারে উইদাউট প্লাস্টিক ছাড়া, তাহলে ওই টেক্সটাইল টয়গুলো থাকতে পারে। তারপরে বিভিন্ন ধরনের ম্যাট্রেস গুলো থাকতে পারে বিভিন্ন প্রকারের, তাহলে বাচ্চাদের সাথে কন্টামিনেশন যেগুলো আসতে পারে এগুলো সবগুলো হচ্ছে যে কি প্রোডাক্ট ক্লাস 1। এগুলো সবগুলো আমরা ক্লাস 1 এ দেখব। এরপর হচ্ছে ক্লাস 2 তে দেখেন, ক্লাস 2 তে হচ্ছে ঠিক সেম, বাট এটা হচ্ছে অ্যাডাল্টদের জন্য। কিভাবে? আন্ডারওয়্যার হতে পারে, টি শার্ট হতে পারে, শার্ট হতে পারে, ব্লাউজ হতে পারে, বেডিং হতে পারে, যেটাতে ঘুমাবেন আপনি ব্যাগও হতে পারে, তার মানে ক্লোদিং, টাওয়াল হতে পারে, কারণ টাওয়াল দিয়ে আপনি মুছতে পারেন, আপনি হাত মুছতে পারেন, টাওয়াল হতে পারে, তারপরে বিভিন্ন ধরনের ইটিসি সবকিছু হচ্ছে ক্লাস 2 তে যাবে। কিন্তু এটা হচ্ছে কি আপনার অ্যাডাল্টদের জন্য, তাহলে 3 পর্যন্ত হচ্ছে কি ক্লাস 1। এরপর হচ্ছে ক্লাস 3 তে দেখেন, ক্লাস 3 বলতেছে যে টেক্সটাইল অফ অল কাইন্ড অফ উইদাউট ক্লোজ স্কিন কন্টাক্ট, যেটা আপনার স্কিন কন্টাক্ট আসবে না, এই ধরনের সকল টেক্সটাইল মেটেরিয়াল, যেমন সেটা মনে করেন জ্যাকেট হতে পারে, তারপর সেটা কোট হতে পারে, আউটডোর আইটেম হতে পারে। যেমন আমরা একটা কোট যখন গায়ে দিব, কোটটা কিন্তু সরাসরি ডাইরেক্ট এরকম খালি গায়ে দিয়ে কোট গায়ে দিচ্ছি, বাংলা সিনেমার নায়করা খালি গায়ে দেয়, কিন্তু বাংলা সিনেমার নায়ক ছাড়া কোটগুলো সবাই গায়ে দেয় একটা শার্ট উপরে, একটা শার্ট থাকে না, একটা অ্যাটলিস্ট একটা গেঞ্জি হলো থাকবে, একটা পলো শার্ট থাকবে, পলো শার্টের উপরে কিন্তু আমরা কি দিচ্ছি, কোট গায়ে দিচ্ছি, ঠিক আছে না? তাহলে কোটটা হচ্ছে সেজন্য এটা হচ্ছে আউটার ওয়্যার। আউটার ওয়্যার যেটা বাইরে যেটা থাকবে, আমরা শীতকালে যে জ্যাকেটটা পরতেছি জ্যাকেটটা কিন্তু সরাসরি বডির সাথে লাগছে না, ভিতরে একটা শার্ট থাকে, শার্টের উপরে কিন্তু আমরা কি দিচ্ছি, জ্যাকেটটা গায়ে দিচ্ছি, সেজন্য এটাকে প্রোডাক্ট 3 তে ফেলা হয়েছে। এরপর সকল টেক্সটাইল মেটেরিয়াল, আপনার জানালার পর্দা এটাও তো একটা টেক্সটাইল মেটেরিয়াল, এটা কি টেক্সটাইলের বাইরে? তাহলে জানালার পর্দা এটাও টেক্সটাইল, তাহলে ওটা কোন ক্লাসে যাবে? ওটা তখন প্রোডাক্ট 3 তে না, এটা 3 না, এটা হচ্ছে 4 এ যাচ্ছে। আচ্ছা এটার ক্ষেত্রে কি বলতে দেখেন, ফার্নিশিং ফেব্রিক অফ ডেকোরেটিভ পারপাস, যেটা ডেকোরেটিভ পারপাস আমি ইউজ করতেছি সেটা জানলার পর্দা হতে পারে, টেক্সটাইল প্রোডাক্ট, তাহলে এটা হচ্ছে প্রোডাক্ট 4। তারপরে এটা অপরের সার্টিফিকেট লাগবে, এটার মধ্যে কোনো হার্মফুল সাবস্টেন্স থাকতে পারবে না, তবে ওদের রিকোয়ারমেন্টের মধ্যে কিছু হয়তো শিথিলতা আনা হয়েছে, ক্লাসের উপরে ডিপেন্ড করে। আমাদের যেটা লাগবে যেমন টেবিল ক্লথ, আমাদের যেটা লাগবে এটা হচ্ছে নাম্বার 1, আমাদের জন্য টেবিল ক্লথ, এটাও কিন্তু আমার টেক্সটাইল মেটেরিয়াল, টেবিল ক্লথ থাকতে পারে, তারপরে বিভিন্ন ধরনের, তাহলে আমার সবকিছু হচ্ছে এই 4টা ক্যাটাগরি, কিন্তু আমাদের জন্য মেইন প্রযোজ্য যেটা সেটা হচ্ছে বেবি আইটেম। তাহলে আমি যে সাপ্লায়ার থেকে ডকুমেন্টগুলো নিব ওইখানের মধ্যে বেবি ক্লাস 1টা আছে কিনা এটা আমার থেকে এনশিওর করবে। এখন কথা হচ্ছে বেবি 1টা যদি থাকে আপনি চাইলে 4টা ইউজ করতে পারবেন, এক নাম্বারটা থাকলে আপনি 4টা ইউজ করতে পারবেন। কোনো কারণে আমার মনে হয়েছে আমি একটু জানালার পর্দা বানাবো, আমি চাইলে বানাতে পারবো, কারণ আমার থেকে বেবি সার্টিফিকেট আছে। এরপর হচ্ছে এবার দেখে NX 4 থেকে ভিডিও সোয়ারটা টু NX 6, এই যে বলছিলাম NX 4 থেকে NX 6 এর কি পার্থক্য, এটা হচ্ছে ভার্সন সকল সার্টিফিকেটের ক্ষেত্রে। আগে ছিল NX 4, এখন বলতেছি কি আমরা NX 4 থেকে কিসে চলে আসবো, আমরা NX 6 এ। NX 4 এর মধ্যে শুধুমাত্র খালি প্রোডাক্ট নিয়ে কথা হতো, প্রোডাক্টের মধ্যে কিছু আছে কিনা। আর NX 6 নট অনলি খালি প্রোডাক্ট, আপনি এনভায়রনমেন্টের কোনো ক্ষতি করতেছেন কিনা, আপনি সাস্টেইনেবিলিটি মেইনটেইন করতেছেন কিনা, আপনি খালি প্রোডাক্ট বানাচ্ছেন, আপনি বলতে খালি আমি ভালো, কিন্তু আমার দেশ জাতি যতই খারাপ আমি তো ভালো, আপনি বলতে খালি আমি সুফি, আমি দরবেশ, কিন্তু আমার দেশ কি হচ্ছে কি সোল সারটা। NX 6 বলতে না আপনি ভালো হলে হবে না, আপনার পরিবেশটা ভালো হতে হবে, পুরোটা ও যাচাই করবে। ও বলতে আপনি পিসায় আপনি খুব আল্লাহ ভালো, ঠিক আছে ফাইন, কিন্তু আপনার আপনার দেশ ভালো নাই, তার মানে আপনি যতই ভালো হন আপনার দেশ থেকে ভালো হতে হবে, ঠিক ওটাই বলতেছি মূলত NX 6।
তাহলে অ্যানেক্স 6 বলতেছে যে কি খালি প্রোডাক্ট ভালো হলে হবে না, আপনি প্রোডাক্টের পানি যেখানে ছাড়তেছেন আপনার এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্ট ঠিক আছে কিনা। তো এই সাস্টেনেবিলিটি নিয়ে কথা বলতে গেলে অনেক কথা, তবে সারসংক্ষেপ কথা হচ্ছে যে কি যে পানিগুলো আমরা ছাড়তেছি কোথায় ছাড়তেছি, এই যে সবাই সাগর পাড়ের মধ্যে বেড়াতে গেলে দেখবেন পানিগুলো ওই দিক দিয়ে ওই লাল কালার যে বিল্ডিং আছে বিল্ডিং দিয়ে সরাসরি সাগরে চলে যাচ্ছে। যদি কেমিক্যাল যুক্ত পানি যদি এখানে যদি চলে যায় তাহলে পরিবেশে যাচ্ছে, পরিবেশের মধ্যে আছে কি গাছ আছে, পরিবেশে মাছ আছে, তাহলে ওই মাছগুলা ওই কেমিক্যালের বিষাক্ততাগুলা ওরা খাচ্ছে, ওরা যখন খাচ্ছে ওই মাছ খাচ্ছে কারা, আবার আমরা ওইখানে পানিগুলো আমরা বিভিন্ন কৃষিকাজে ব্যবহার করতেছি, তাহলে ওইখানে কেমিক্যালগুলো ছড়িয়ে পড়তেছে, সাবস্টেন্সগুলো আছে, ওই সাবস্টেন্সগুলো আবার আমরা খাবার হিসেবে গ্রহণ করতেছি, খাবার হিসেবে গ্রহণ করার পরে আমার ভিতরে সাবস্টেন্স চলে আসছে, আমার মাধ্যমে আমার বাচ্চা গায়ে চলে আসতেছে, বাচ্চা গায়ে আসার মাধ্যমে আবার ওই যে ক্যান্সারের ওই সেল করতে আসছে ওই ফ্যাক্টরি গার্মেন্টসের ওই টেক্সটাইল প্রোডাক্ট থেকে যে সাবস্টেন্সটা বের হয়েছিল ওটা চলে আসছে আমার বাচ্চার কাছে। রুট কজটা কোথায়? তাহলে একটাই খালি পারপাস, সেটা হচ্ছে শুধুমাত্র এনভায়রনমেন্টের ক্ষতি করার কারণে। তাহলে অ্যানেক্স 6 আমার কি করতেছে শুধুমাত্র এনভায়রনমেন্ট সহ এনশিওর করতেছে, সেই জন্য অ্যানেক্স 6 দেখতে হবে। অ্যানেক্স 6 যদি আমাদের সার্টিফিকেটে যদি অ্যানেক্স 6 যদি বসাতে যদি চাই তাহলে একটাই শর্ত, সাপ্লায়ারদের যে সার্টিফিকেট সকল সাপ্লায়ার আমার থেকে অ্যানেক্স 6 লাগবে, তাহলে আমি আমার সার্টিফিকেটে অ্যানেক্স 6 ব্যবহার করতে পারবো। তো অ্যানেক্স 4-5 এর স্ট্যান্ডার্ড আর অ্যানেক্স 6-7 এর স্ট্যান্ডার্ড এখানে দেওয়া হয়েছে। তাহলে ওরা মেইন ফোকাস করতেছে কিসের উপরে? এনভায়রনমেন্টাল পারফরম্যান্স। আপনি এনভায়রনমেন্টাল পারফরম্যান্সের উপর আমরা কি করতেছে? ফোকাস করতেছে। প্রথমে আমরা একটা অ্যাপ্লিকেশন ডিক্লারেশন থাকবে অপোডেক্সের, ওটা ফিল আপ করতেছি, ফিল আপ করার পরে অ্যাপ্লিকেশন করলাম, অ্যাপ্লিকেশন করার পরে রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল মেটেরিয়াল, এরপরে আমরা স্যাম্পল বানাচ্ছি। আমরা যেহেতু গার্মেন্টস আমরা কি বানাচ্ছি, কিছু স্যাম্পল বানাচ্ছি, বা আমাদের স্যাম্পল থেকে আমরা কিছু টেস্টিং এর জন্য কি পাঠাবো, স্যাম্পল পাঠাবো, কাকে পাঠাবো? অপোডেক্স পাঠাবো। যদি ফেব্রিক মিল হলে ফেব্রিক পাঠাবে, টেক্সটাইল মিল হলে টেক্সটাইল মেটেরিয়াল পাঠাবে, গার্মেন্টস মেটেরিয়াল হলে গার্মেন্টস মেটেরিয়াল, মানে আমরা কি পাঠাচ্ছি? গার্মেন্টস পাঠাচ্ছি। গার্মেন্টস পাঠালে গার্মেন্টসের সাথে অ্যাক্সেসরিজ গুলো সহ চলে যাচ্ছে। এরপরে ওরা কি করবে? টেস্ট করবে, স্যাম্পল কালেক্ট করে, স্যাম্পল কালেক্ট করার পরে টেস্ট করতেছে, টেস্ট করার পরে টেস্ট রিপোর্ট দিচ্ছে, টেস্ট রিপোর্ট দেওয়ার পরে এটা অপোডেক্সের স্ট্যান্ডার্ড মিট করছে, তারপর আপনাকে কি দিচ্ছে? সার্টিফিকেট দিচ্ছে। কিন্তু মেইন তাহলে পারপাসটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে পুরো স্যাম্পল কালেক্ট করে মূলত টেস্টিংটা করবে, টেস্টিংটা পাস হওয়া, মূলত টেস্ট যেটা করবে টেস্টটা পাস হওয়া। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা খালি টেস্টটা পাস হতে হবে বাইরের কাছে। বাট টেস্টিং এর জন্য হলে আপনি জিপিটি টেস্ট করবেন বা সিটিএল টেস্ট করবেন, আপনার খালি স্যাম্পল পাঠাচ্ছেন, এখানেও স্যাম্পল পাঠাচ্ছে, স্যাম্পল পাঠানো খালি স্যাম্পল পাঠালাম না, স্যাম্পলের সাথে কিছু ডকুমেন্ট দিতে হবে। যেমন আমি যতগুলো স্যাম্পল পাঠাচ্ছি স্যাম্পলটা ডিপেন্ড করবে কিসের উপরে? আমার ফ্যাক্টরি স্কোপের উপরে ডিপেন্ড করে। ধরে নিচ্ছি আমার ফ্যাক্টরিতে টোটাল স্কোপ 30টা, ইব্রাহিম আমার ফ্যাক্টরিতে টোটাল স্কোপ হচ্ছে কয়টা? 30টা। এই স্কোপ অনুযায়ী টোটাল স্কোপ অনুযায়ী আমার কতগুলো সাপ্লাই থেকে আমি ডকুমেন্ট কালেকশন করছি, ওদের ইনভয়েস, ওদের প্যাকিং লিস্ট, আবার ওদের সাপ্লায়ারের অপোডেক্স সার্টিফিকেট, টোটাল এই 3টা ডকুমেন্ট আমার থেকে প্রত্যেকটা স্কোপ অনুযায়ী এনশিওর করতে হবে। ধরে নিচ্ছি একটা স্কোপ হচ্ছে কি 100% কটন, এই 100% কটন ফেব্রিকটা আমি কোথেকে পারচেজ করছি? ধরে নিচ্ছি আমি আদিস্তান থেকে পারচেজ করলাম, তাহলে আদিস্তানের অপোডেক্স সার্টিফিকেট, যে আদিস্তান থেকে আমি যে ফেব্রিকটা যে পারচেজ করছি আমাকে একটা ইনভয়েস দেওয়া হয়েছে না, সেই ইনভয়েসের একটা কপি, একটা প্যাকিং লিস্ট দেওয়া হয়েছে, সেই প্যাকিং লিস্টের একটা কপি, এই 3 কপি আমার থেকে কোথায় পাঠাতে হবে? অপোডেক্সের অফিসে পাঠাতে হবে। এখানে আরো একটা শর্ত প্রযোজ্য, শর্তটা হচ্ছে কি সবাই একটু খেয়াল করে মনে বুঝতে হবে, শর্তটা হচ্ছে যে কি ওই ডকুমেন্টটা 6 মাসের মধ্যে হতে হবে। তাহলে আমরা স্কোপ যত ইচ্ছা তত বাড়াতে পারবো, রিনিউ প্রসেসের সময় 1 টাকাও পেমেন্ট করতে হবে অতিরিক্ত। আপনি যদি মনে করেন যে আমি আরো কিছু প্রসেস অ্যাড করতে পারবো, ঠিক আছে, তাহলে শুধুমাত্র আমাদের কি লাগবে? সাপ্লায়ারের ডকুমেন্টটা লাগবে, সাপ্লায়ারের অপোডেক্স সার্টিফিকেট এবং সাপ্লায়ারের ইনভয়েস আর প্যাকিং লিস্ট। এই 3টা জিনিস যদি থাকে তাহলে আমরা অপোডেক্স অ্যাপ্লাই করতে পারবো। এখন আমরা প্রিন্টিং থেকে একটা সার্টিফিকেট, আমাদের পুরো 4টা সার্টিফিকেট, একটা হচ্ছে কনভেনশনাল সার্টিফিকেট, একটা হচ্ছে অর্গানিক সার্টিফিকেট, একটা হচ্ছে রিসাইকেল সার্টিফিকেট, আর একটা হচ্ছে প্রিন্টিং সার্টিফিকেট। প্রিন্টিং সার্টিফিকেট মানে হচ্ছে কি আমরা সরাসরি প্রিন্টিং যেখানে করতেছি প্রিন্টিং, কারণ আমরা চাইলে সাব কন্ট্রাক্ট করতে পারবো, এটা তো আমাদের জানি না। আমরা যদি চাই বাইরে কাউকে সাব কন্ট্রাক্টে দিতে পারবো,
তাহলে ওদের জন্য তখন আমরা কি সাপ্লায়ার, ওরা তখন আমাদের কি চাইবে, সার্টিফিকেট চাইবে। সার্টিফিকেট চাইলে তখন আমার থেকে সার্টিফিকেটটা ওদেরকে প্রোভাইড করতে হবে। গার্মেন্টস যখন আমি শিপ করবো আমার থেকে সাপ্লায়ার সার্টিফিকেট দিতে হবে। আমি যদি প্রিন্টিং যে করতেছি তখন আমার সাপ্লায়ার হচ্ছে কি প্রিন্টিং এর সার্টিফিকেট নেওয়ার সময় আমার থেকে এক্সট্রা কিছু কাজ আছে। এখানে ইনভয়েস প্যাকিং লিস্ট তো জানা আছে, এগুলো দেখবেন। এখানে প্রত্যেকটা কেমিক্যাল উনি যতগুলো কেমিক্যাল ইউজ করবে ওই কেমিক্যালগুলোর ইকো পাসপোর্টগুলো লাগবে, ইকো পাসপোর্টের সার্টিফিকেটগুলো। এই কেমিক্যালের ওই সার্টিফিকেটগুলো এনশিওর করে এখানে ডাইসের কিছু লিস্ট দিতে হবে, রেসিপি দিতে হবে। রেসিপি সহকারে লিস্ট সহকারে প্রোভাইড করতে হবে মূলত তাকে অপরাসে কোন লেভেলে কোন মাত্রায় কতটুকু পর্যন্ত ইউজ করা হয়েছে, কতটুকু কালার। উনি একটা স্যাম্পল ডেভেলপমেন্ট করতেছে। এখন আমি যে আগে বললাম অনেকগুলো কালার থাকতে পারে, এটা কি রেড, এটা কি ব্লু, এটা কি ইয়েলো কিনা, ঠিক আছে। সকল কালারের জন্য কিন্তু তিনটা কালার থাকে। তাহলে ওই তিনটা কালার কিন্তু বিদ্যমান কিনা, রেড, গ্রিন, ইয়েলো, রেড, ব্লু, ব্লুগুলো আছে কিনা। তাহলে ব্লু থাকলে আপনি রেডটা নিতেন কিনা। সেই জন্য প্রত্যেকটা কালার বিদ্যমান হয়ে আমাকে কি করতে হবে, স্যাম্পলটা ডেভেলপ করতে হবে। ওই স্যাম্পলটা তারপর কি করতে হবে, অপোডেক্সকে পাঠাবে। অপোডেক্স এখানে প্রত্যেকটা কালার ওনারা টেস্ট করবে, কোন কালার মধ্যে কোন সাবস্টেন্সটা আছে ওখানে ওনারা টেস্ট করে ওটা ফাইন্ড আউট করতে করছেন। এখানে কোন কেমিক্যালের মাত্রাটা কি পরিমাণ ছিল ওই জিনিসটা প্রত্যেকটা কেমিক্যালের রেসিপি সহকারে অপোডেক্সকে প্রোভাইড করতে হবে। এরপর হচ্ছে ডাইসের লিস্ট, কি কি ডাইসগুলো ব্যবহার করা হচ্ছে, প্রিন্টিং যে ব্যবহার হচ্ছে এখানে কি কি ডাই স্টাফ ব্যবহার করা হচ্ছে সবগুলো লিস্ট সহকারে মূলত অপোডেক্সকে প্রোভাইড করতে হবে। কেমিক্যালের লিস্ট, কি কি কেমিক্যাল ব্যবহার করবেন, আপনি ব্যবহার করলে হবে কি কি কেমিক্যাল আপনি ব্যবহার করছেন একটা রং বানাতে গিয়ে। তো ওই কেমিক্যালের লিস্টগুলো সহ আমাদের থেকে মূলত ফিল আপ করে পাঠাতে হবে। তো স্যাম্পল ইনস্ট্রাকশন ফর ডাই, ডাই মানে এটা আমরা প্রিন্টিং এর জন্য প্রযোজ্য। এই যে বলতেছি ইয়েলো, রেড, গ্রিন, রয়্যাল ব্লু, নেভি ব্ল্যাক, এক একটা কালারের মধ্যে এক একটা সাবস্টেন্স। এই 6টা কালার যদি কেউ যদি করে তাহলে ফুল কালারের একটা রেঞ্জ দিয়ে দেওয়া হচ্ছে। সকল কালার কিন্তু 3টা কালার থেকে উৎপাদন হয়েছে। তারপরে ওনারা কি করছেন, টোটাল 6টা কালার দেওয়া হয়েছে। এই 6টা টেস্ট যদি করে তাহলে ওরা রেঞ্জটা দিতে হচ্ছে অল কালার। মানে এখান থেকে 1 ফোঁটা, এখান থেকে 1 ফোঁটা মিলে দিলে 8টা কালার। কালারের কিন্তু কোনো কি নেই, কালার সব কালারের সৃষ্টি হচ্ছে কিন্তু এই 3টা কালার থেকে। এখান থেকে 1 ফোঁটা, এখান থেকে 2 ফোঁটা কালার হয়ে গেছে আরেকটা, এখান থেকে 3 ফোঁটা, এখান থেকে 4 ফোঁটা কালার হয়ে গেছে আরেকটা। প্যান্টন বই 1000টা কালার, মিলিয়ন মিলিয়ন কালার। এতগুলো কালার কি আপনি অ্যাড করতে পারবেন? তাহলে আপনার থেকে যদি অল কালারের যদি আপনি যদি রেঞ্জ যদি চান তাহলে আপনি এই 6টা কালারের টেস্ট করতে হবে। আপনি এই 6টা কালারের যদি টেস্ট করেন তাহলে ওরা আপনাকে রেঞ্জ দিয়ে দেবে হচ্ছে কি অল কালারের একটা রেঞ্জ। মেইনটা বুঝতে পারছেন? আপনি জিপার ইউজ করতেছেন, জিপারের মধ্যেও কিন্তু একটা কালার আছে। তাহলে জিপারের মধ্যে কোন ডাইসটা ব্যবহার করছেন, এক এক ডাইসের কিন্তু এক একটা ধর্ম। এগুলো টেক্সটাইলের মতো আমরা দেখছি এক একটা ডাইস সিস্টেমে এক একটা সাবস্টেন্স। তাহলে এই ডাইসগুলো যে মনে করি 6টা কালারের কিন্তু থাকে অল কালার এখানে কভার করতেছে। আর যদি স্পেসিফিক করে কোনো কারণে সাপ্লায়ারের স্কোপের মধ্যে লিখে দিতে হচ্ছে খালি ইয়েলো, তখন আপনি খালি ইয়েলোটাই নিতে পারবেন। কোনো কারণে যদি লেখা থাকে, যদি লেখা থাকে যে শুধুমাত্র খালি গ্রিন ব্র্যাকেটে যদি দিয়ে দেয় স্কোপে, তখন আপনি চাইলে যে মেটেরিয়াল আপনি ইলাস্টিক কিনতেছেন ইলাস্টিক শুধু খালি গ্রিনটাই কিনতে পারবেন, আপনি তখন আর ব্ল্যাকটা কিনতে পারবেন না। যদি রেঞ্জ যদি দেওয়া থাকে আর রেঞ্জ যদি না থাকে তাহলে আপনি সবগুলো মানে তার মানে ওরা সবগুলো কালার ওরা টেস্ট করছে, আপনি যে কোনোটা নিতে পারবেন। আর যদি রেঞ্জ যদি দিয়ে দেয় স্কোপের মধ্যে তখন আপনি চাইলে সবগুলা কিনতে পারবেন না।